আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? প্রথমত জানাও বোর্ড এবং কথা ক্লিয়ারলি শোনা যায় কিনা। তোমরা একটু জয়েন করো, আমি লাইভটা একটু শেয়ার করে দেই। ওকে, অনেকে চলে আসছো। একটু জানাও যে সবকিছু ক্লিয়ার আছে কিনা এবং ভয়েস ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা। ওকে, মাহিম ইসলাম চলে আসছো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, তাহলে আমরা শুরু করবো। হ্যাঁ, যদি ক্লিয়ার থাকে সবাই জানাও একটু ক্লিয়ার কিনা। সবাই জানাও ক্লিয়ার ক্লিয়ার কিনা। হ্যাঁ, ভালো আছি। অনেকেই আমার জন্য অপেক্ষা করছো, অনেকে মেসেজ দিছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের অপেক্ষার অবসান ঘটবে। বৃষ্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লুবনা চলে আসছে, সাইমা চলে আসছে, মাহিন চলে আসছে। ঠিক আছে, তাহলে যদি ক্লিয়ার থাকে আমরা শুরু করব। তো বলো তো আজকে কি ক্লাস হবে? আজকে আমরা তোমাদের আইসিটি নিয়ে কথা বলবো। এখানে যারা আছো ম্যাক্সিমামে এইচএসসি 27 ব্যাচের স্টুডেন্ট। তোমাদের ভয় ভীতিকর একটা সাবজেক্ট হচ্ছে আইসিটি। আমি তোমাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, তোমরা যদি আমার উপর ভরসা করো, আইসিটিতে কোনো টেনশন থাকবে না। আইসিটিতে কিভাবে তোমাদের প্রস্তুতিটাকে গুছাতে হয় সেটা জানি আমি। আমি তোমাদেরকে সর্বোচ্চ চেষ্টা করব যেন তোমরা 90+ নাম্বার পাও। আমি প্রমিস করতে চাই, যারা আমার সাথে থাকবা তোমরা আইসিটিতে 90+ নাম্বার পাবা। শুধু আমি যা হোমওয়ার্ক দিব, আমি যেভাবে পড়তে বলবো সেভাবে পড়তে হবে। তো আমরা আজকে আসলে তেমন কিছু পড়বো না, আগে বুঝবো যে আইসিটি জিনিসটা কি। এই এসএসসি তে আইসিটি এতটুকু একটা বই ছিল, ওইটাকে আমরা অবহেলা করছি। এখন কি আইসিটি এসে ওই রিভেঞ্জ নিতে চাইতেছি কিনা, ওই রিভেঞ্জ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি ওইটা আগে একটু আমরা দেখবো। তার জন্য আমরা একটু প্রথমে যদি একটু আইসিটি বইটা সম্পর্কে জানি। দেখো আইসিটি তে কি আছে একটু দেখো। আইসিটি তে এই যে আমরা যদি আইসিটি সূচিপত্রটা দেখি, এটা হচ্ছে আমাদের বোর্ড কর্তৃক যে বইটা আছে ওই বইয়ের সূচিপত্র। প্রথম অধ্যায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এখানে কি আছে ভাইয়া? এখানে আসলে আহামরি কিছু নাই। আমরা ওই যে 9-10 যেগুলাকে আসলে অবহেলা করতাম, এইটাই হচ্ছে এখানের প্রথম চ্যাপ্টার। অর্থাৎ তোমার এখানে আছে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার, কিভাবে ইন্টারনেটের মাধ্যমে আমাদের বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, এই টাইপের জিনিসপত্র এই প্রথম চ্যাপ্টারে আছে। অর্থাৎ এটাকে আমরা বলতে পারি যে এটা একটা বর্ণনামূলক অধ্যায়। কি অধ্যায়? বর্ণনামূলক পড়াশোনা। তবে এখানে কয়েকটা টপিক আছে একটু পড়ার মতো, যেমন ভার্চুয়াল রিয়েলিটি আছে, এরপরে তোমার রোবোটিক্স আছে, ন্যানো টেকনোলজি আছে, বায়োমেট্রিক্স আছে, বায়ো ইনফরমেট্রিক্স আছে। এইগুলো আমি তোমাদেরকে যদি একদিন দেখাই, 1 ঘন্টা সময় নিয়ে দেখাই, তাহলে এই অধ্যায় শেষ হবে। এখানে আহামরি কিছু নাই। দ্বিতীয় অধ্যায় কমিউনিকেশন সিস্টেম। কমিউনিকেশন মানে কি? যোগাযোগ। সিস্টেম মানে ব্যবস্থা, এবং নেটওয়ার্কিং। অনেকেই হয়তো এই নেটওয়ার্কিংটা একটু 9-10 পড়ছো, যারা আইসিটি বইটা একটু একটু পড়ছো। এখানে টপোলজি নামে কিছু বিষয় ছিল, বা এটাকে আমরা আমাদের এত কিছু জানারও দরকার নাই। আমরা আপাতত নামগুলা জানি, শব্দগুলোর সাথে পরিচিত হই, তাহলে একটা বিষয় সহজ মনে হবে। তাহলে এই নেটওয়ার্কিং এই অধ্যায়টাও একটা বর্ণনামূলক অধ্যায়। আমরা এটাকেও বলতে পারি একটা বর্ণনামূলক অধ্যায়। এরপরে দেখো, আমি সবাইকেই বলি, আমি স্টুডেন্টদেরকে বলি আইসিটি আসলে তৃতীয় অধ্যায় থেকে শুরু হয়। আইসিটি কোন অধ্যায় থেকে শুরু হয়? তৃতীয় অধ্যায় থেকে। দেখো তৃতীয় অধ্যায়ে কি আছে? সংখ্যা পদ্ধতি। সংখ্যা পদ্ধতি মানে কি? আমরা সারা জীবন সংখ্যা পড়ে আসছি না? 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই সংখ্যাগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন সংখ্যা পড়ছি। ওই সংখ্যাগুলো লেখা শিখছি ক্লাস 1-2 তে। এরপরে ওইগুলোর যোগ শিখছি, ওইগুলোর বিয়োগ শিখছি, গুণ শিখছি, ভাগ শিখছি। ওইগুলা দিয়ে কিভাবে একটা ডাকের অঙ্ক করতে হয় ওইগুলো আমরা সারা জীবন শিখে আসছি। ওইটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখানে আমরা আরো নতুন কিছু শিখবো একবারে। ওই যে বাচ্চাকালে ফিরে যাব। বাচ্চাকালে আমরা কি করতাম? 1-2 লেখা শিখতাম। এখানেও আমরা 1-2 লেখা শিখবো। এরপরে আছে এই অধ্যায়টা দুইটা অংশ, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি, আর একটা অংশ হচ্ছে ডিজিটাল ডিভাইস। ডিজিটাল ডিভাইস কি? যেমন এই যে ভাই আমার হাতে একটা ঘড়ি আছে, তুমি মোবাইলে আমার এই লাইভ ক্লাসটা দেখতেছো, এই লাইভ ক্লাসটা হচ্ছে একটা স্মার্ট বোর্ডে। এই যে জিনিসগুলো আছে সবগুলাই কি? ডিজিটাল জিনিস, ডিজিটাল ডিভাইস। এই ডিজিটাল ডিভাইস নিয়ে আমাদের এই অধ্যায়ের দ্বিতীয় অংশে আলোচনা আছে। এরপরে দেখো আমাদের এই 3টা অধ্যায় হচ্ছে একদম কোর লেভেলের আইসিটি যেটাকে বলা যায়। এখানে আমাদের ওয়েব ডিজাইন আছে, যেমন আমরা ওয়েবসাইটে প্রবেশ করি। এই যে আমরা ফেসবুক দেখতেছি, ফেসবুক একটা ওয়েবসাইট। এই টাইপের ওয়েবসাইট যত আছে, ক্রোম ব্রাউজারে আমরা বিভিন্ন ওয়েবসাইটে ব্রাউজ করি। এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট নিয়ে কথা বলবো। এরপরে আমরা দেখবো
এই HTML একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করা যায় তা শিখবো। এরপরে আমাদের পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষা, খুব মাই ফেভারিট চ্যাপ্টার। এটা পোলাপান এত বেশি ভয় পায়, কিন্তু আমার কাছে মনে হয় যে এই চ্যাপ্টারটাই পুরো আইসিটি তে সবচেয়ে সহজ। তুমি জাস্ট একটু মনোযোগ দিয়ে পড়লে এখান থেকে 10 মার্ক বা 15 মার্ক আসে, এটা থেকে কোনো মিস নাই। এই 15 মার্ক তোমার কোনো মিস যাওয়ার সম্ভাবনাই নাই। এরপর হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট, এটা হচ্ছে তোমরা যারা 26 ব্যাচ এবং 27 ব্যাচ আছো তোমরা আনলাকি, এটা বিগত ব্যাচ গুলাতে ছিল না, তোমাদের ব্যাচে আছে। এটা আমি তোমাদেরকে খুব সুন্দর করে পড়ায় দিব, এটাতে আহামরি কঠিন কিছু নাই, খুবই ইজি আছে। তাইলে আমাদের মেইনলি আইসিটি শুরু হবে হচ্ছে তৃতীয় অধ্যায় থেকে। আমরা এই 3টা অধ্যায় যে আছে, এই 3টা অধ্যায় আমরা খুব ভালো করে পড়বো। এখান থেকে দেখো তৃতীয় অধ্যায় 2টা অংশ না, এইখান থেকে আসে 20 হচ্ছে সিকিউএ, 5 আসে এমসিকিউ। এখানে 25 নাম্বার, 20-এ 17 পাইলে পাস, আইসিটি তে 17 পাইলে পাস, তারপরও আইসিটি তে ফেল করে। এইবার এসএসসি 25 হচ্ছে, এখানে দেখবা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা ফেল করবে তাদের মধ্যে সবাই আইসিটি তে ফেল করবে। এটা আনলাকি একটা ব্যাপার। একটা অধ্যায় পড়লে যেখানে পাস করা যায় সেখানেও স্টুডেন্ট ফেল করে, কি একটা আশ্চর্য বিষয়। আচ্ছা তোমরা একটু বলবা সবকিছু ক্লিয়ার চলতেছে কিনা, কথা বুঝতেছো কিনা, একটু কমেন্ট দেখি। সবকিছু ক্লিয়ার বুঝতেছো কিনা একটু বললো তো। ঠিক আছে, হ্যাঁ তোমাদেরকে শিখিয়ে দিব। তৃতীয় অধ্যায় অঙ্ক, এসএসসি তে আইসিটি সাবজেক্ট পাইনি পড়তে। আইসিটি সাবজেক্ট পাইনি পড়তে, কেন পাওনি? তুমি কি মাদ্রাসা স্টুডেন্ট? আল কোরআনের সৈনিক আমি, মনে হয় মাদ্রাসা স্টুডেন্ট। ঠিক আছে, জি ক্লিয়ার বুঝছি। এসএসসি তে হাফ সিলেবাস ছিল আমার, এসএসসি তে হাফ সিলেবাস ছিল। কে? নিশা সুলতানা, তুমি কি 25 ব্যাচ নাকি? জি ভাইয়া ক্লিয়ার। ওকে মাহিন, ওকে ঠিক আছে, তাহলে আমরা কন্টিনিউ করি। দেখো এই একটা চ্যাপ্টারে তোমার সিকিউতে মার্ক কত? 20 মার্ক। এই প্রথম অধ্যায় থেকে প্রথম অংশ থেকে একটা, দ্বিতীয় অংশ থেকে একটা, 20 মার্ক। এখানে 17 পাইলে তুমি পাস, তাহলে আইসিটি নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই। এই চ্যাপ্টারটা আমি ফ্রিতে গুছাই দিব। এই যে তৃতীয় চ্যাপ্টার আছে তোমাকে ফাঁস করাটা আমি ফ্রিতে গুছাই দিব, তোমরা শুধু আমার সাথে থাকবা। আর দ্বিতীয় অধ্যায়ে অনেক পড়া আছে, এখানে বুঝার মতো পড়া আছে। দ্বিতীয় অধ্যায়ে বুঝার মতো পড়া আছে, এখানে বুঝার বিষয় আছে কিছু, ওইটা পড়তে হবে। প্রথম অধ্যায়টা এটা যদি তুমি মনে করো কোথাও পড়লা না, কোনো বেচে পড়লা না, কোনো প্রাইভেটে পড়লা না, আমার কাছে পড়লা না, তারপরেও তুমি যদি রিডিং না পড়ো বইয়ের, তুমি পেরে যাবা। এখানে আহামরি কিছু নাই, এখান থেকে একটা সৃজনশীল আসে প্লাস 2-3 মার্কের এমসিকিউ চলে আসে, তাও দেখো ফাঁস করতে পারে না, এটা পড়লেও পারা যায়। এ তাহলে 30 মার্কের পড়া যায়, এটা 2টা চ্যাপ্টার বললে তোমার 30 মার্ক পড়া হয়। এমসিকিউ এখানে যদি 3টা আসে, এখান থেকে 5টা আসে, তাহলে 8 মার্ক, এমসিকিউ পাস হয়ে যায়। তারপরে স্টুডেন্ট ফেল করে, কারণ কি? আইসিটিটাকে ভয় পায়। তুমি যেটাকে ভয় পাবা সেটা জয় করতেই তোমার সবচেয়ে কষ্ট হবে, তাই ভয় করা যাবে না। কে কে ভয় পাও আইসিটি একটু বলো তো। আইসিটি কি ভয় লাগে? আইসিটি ভয় লাগে? আলিয়া মাদ্রাসা আইসিটি বই আছে। আচ্ছা ভাই, আমার আলিয়া মাদ্রাসা সম্পর্কে ধারণা নাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাসলিমা না তাসমিয়া, আইসিটি কে ভয় পাও কিনা একটু বলো তো। ইন্নি ইন্নি ওয়াও দিছো কেন? স্বপন ভাই চলে আসছে। এই তোমরা কি স্বপন ভাইকে মিস করতেছো আজকের ক্লাসে? প্রতিদিন তো তোমাদের সামনে এই বক বকটা স্বপন ভাই করে, আজকে স্বপন ভাইয়ের পরিবর্তে আমি চলে আসলাম। বলো তো স্বপন ভাইকে মিস করতেছে কিনা? ভয় পাই কে? নুসাইবা ইসলাম, তোকে মাইর দিব তারা, ভয় ভয় চুটাই দিব। ভয় না থাকলেই তুমি পারবা। আইসিটি যদি ভয় না পাও, একবার যদি বুকে হাত দিয়ে বলতে পারিস যে ভাই আমি আইসিটি কে ভয় পাই না, তাইলে তোর 80 মার্ক প্লাস কনফার্ম। বলতো কে কে বলতে পারবি বুকে হাত দিয়া? সায়েন্সের নাই ভাই আইসিটি? না, সায়েন্সের আছে, সবারই আছে। এটা আইসিটি হচ্ছে সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই আছে। আসসালামু আলাইকুম কাকা, রফিকুল ইসলাম কাকা, ভালো আছেন? ঠিক আছেন। না ভাইয়া সহজ, বুকে হাত দিয়ে যদি বলতে পারো যে ভাইয়া আমি এটা ভয় পাই না, তোমাকে 90 মার্ক পাওয়ানোর দায়িত্ব আমার। আইসিটি তে 90 মার্ক পাওয়ানোর দায়িত্ব আমার। হ্যাঁ জাকি, আপনি আপনি আছেন স্যার, ভয় কেন পাবো? হ্যাঁ, এই কথাটা যদি তোরা বলতে পারোস, ভাইয়াকে যদি এইটুকু বিশ্বাস করতে পারোস, তোদেরকে আমি 90 প্লাস মার্ক পাওয়া দেব। আচ্ছা, এই হচ্ছে আমাদের মোটামুটি সূচিপত্র নিয়ে আলোচনা। এখন অনেকেই প্রশ্ন করবে ভাইয়া আইসিটির জন্য কোন বইটা কিনবো? আইসিটির জন্য বাজারে জনপ্রিয় 2টা বই হচ্ছে, একটা হচ্ছে সিস্টেক প্রকাশনীর মাহবুব স্যারের বই, আর একটা হচ্ছে প্রকৌশলী মুজিবুর রহমানের বই।
আমি মেইনলি আমি নিজেও পড়ছি এবং আমি পড়াইও এই মাহবুব স্যারের বইটা। দেখো দেখা যাচ্ছে হয়তো আইসিটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মাহবুবুর রহমান সিস্টেক প্রকাশনী, এই বইটা সবাই একটু কালেক্ট করে নিবা। এই বইটাই হচ্ছে সবচেয়ে স্ট্যান্ডার্ড মনে হয়। আর যারা মনে করো যে আইসিটিতে আরো পণ্ডিত হইতে চাই, অতিরিক্ত কিছু পড়তে চাই, একটু কঠিন জিনিসও সলভ করতে চাই, যাদের এরকম কিউরিসিটি আছে, তারা চাইলে প্রকৌশলী মুজিবুর রহমান স্যারের বইটা পড়তে পারো। এই হচ্ছে আমাদের আইসিটি সম্পর্কে মোটামুটি একটা অধ্যায় ভিত্তিক ধারণা। অধ্যায় আছে কয়টা? 6টা। প্রশ্ন কত মার্কের হবে? একটু প্রশ্ন নিয়ে বলি যে প্রশ্ন কত মার্কের হয়। একটু যদি প্রশ্ন নিয়ে বলি যে প্রশ্ন হচ্ছে যারা সায়েন্স পড়ে আসছো এসএসসি তে তাদের এটা সম্পর্কে ধারণা আছে যে 8টা সৃজনশীল থাকে, 8টা থেকে আনসার করতে হয় 5টা। এইখানে হচ্ছে টোটাল তোমার 50 মার্ক। 8টা আমি একটু ক্লিয়ার করে আবার লিখি। দেখো সিকিউ সিকিউ আসবে 8টা, এখান থেকে তোমার আনসার করতে হবে 5টা, তাহলে 5টায় কত নাম্বার? 50 নাম্বার। এই 5টায় হচ্ছে 50 নাম্বার। এমসিকিউ এমসিকিউ আসবে 25টা, এখান থেকে তোমার 25টায় আনসার করতে হবে। এমসিকিউ তে কোনো স্কিপ করার হয় নাই, তাহলে এইখানে হচ্ছে 25 মার্ক। তাহলে এই দুই মিলায় কত হইলো? 75। আর 25 কোথায়? আর 25 হচ্ছে ফ্রি, মানে কি প্র্যাকটিক্যাল। ফ্রি না, এখানেও কিছু কাজ করতে হবে। প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল হচ্ছে আর 25। এই টোটাল হচ্ছে 100 মার্ক। এই টোটাল কত মার্ক? 100 মার্ক। বুঝতে পারছো আইসিটি সম্পর্কে? আইসিটি পরীক্ষাটা কিভাবে হবে বুঝছো? আচ্ছা, ঠিক আছে। প্র্যাকটিক্যালের মার্কও আছে। হ্যাঁ ভাইয়া, প্র্যাকটিক্যালের মার্ক আছে। প্র্যাকটিক্যালে হচ্ছে 25 মার্ক। তবে এটা একদম ফ্রি পাওয়া যায় যে এরকম না বিষয়টা, একটু পড়াশোনা করেই পাইতে হয়, বা এখানে প্র্যাকটিক্যাল গুলা করতে হয়, ভাইবা পরীক্ষা হয়, সেখান থেকে মার্ক গুলা পাওয়া যায়। সাব্বির, ভালো আছো তোমরা? তোমাদেরকে মিস করতেছি সাব্বির, তোমাদেরকে মিস করতেছি অনেক বেশি। আচ্ছা, এইটা হচ্ছে আইসিটি সম্পর্কে আমাদের মোটামুটি একটা বেসিক ধারণা। এরপরে আসো আমরা আইসিটি একটু পড়ি। দেখো আমরা যদি তৃতীয় অধ্যায় থেকে পড়ি, আজকে আমি স্লাইড বানাইতে পারি নাই, স্লাইডের জন্য তোমরা মন খারাপ করো না, আমি আজকে তোমাদেরকে এইভাবেই পড়াই দিব, কোনো টেনশন নেই। দেখো আমরা তৃতীয় অধ্যায় থেকে পড়ানো শুরু করব। কোথেকে শুরু করব? তৃতীয় অধ্যায়। তাহলে তোমাদেরকে আইসিটিটা পড়াইতে আসলে মজা পাবো, বা তোমরাও আইসিটিটার ভয়টা দূর হবে তৃতীয় অধ্যায় থেকে যদি আমরা পড়াটা শুরু করি। তৃতীয় অধ্যায় কিন্তু যথেষ্ট বড় এবং কঠিন চ্যাপ্টার। অনেক স্টুডেন্টের কাছে ওরা ভয় পায় যে তৃতীয় অধ্যায় না জানি কত কঠিন, কিন্তু দেখো তৃতীয় অধ্যায় কত ইজি। আমার সাথে দেখো, থার্ড চ্যাপ্টার আমরা পড়বো। থার্ড চ্যাপ্টার, এই আগে আমি কিছু একটু ভন্ডদেরকে দেখতে চাই। কারা খাতা কলম ছাড়া ক্লাস করতে আসছো একটু বলো তো, এদেরকে দৌড়ানো দেব। খাতা কলম ছাড়া যারা আছিস তাদেরকে দৌড়াবো এখন। খাতা কলম ছাড়া ইপু ভাইয়ের ক্লাস করা যাবে না, একদম ক্লাস থেকে বের করে দেব। খাতা কলম আছে কার কার? খাতা কলম আছে কার কার? খাতা কলম না থাকলে ক্লাস করাবো না। এই যে ক্লাস কেটে দিছি, খাতা কলম নাই, ক্লাসও নাই। খাতা কলম, সাকিব আল হাসান, তুমি বানান ভুল ধরো না। খাতা কলম নিয়ে বসছি ভাইয়া। ইন্নি, ভেরি গুড, গুড গার্ল। ভাইয়া আছে আমার, গুড গুড। এই ব্রিলিয়ান্ট গুলাকেই তো দেখতে খুব ভাল লাগে। গুড। পূজা রয়, মাহিন, সাব্বির, সাব্বির ভালো আছি, আছে আমার কাছে। ওকে, তাহলে যাদের কাছে আছে তাদেরকে থ্যাঙ্কস। এর আগে দেখো আমরা একটু কথা বলি। স্বপন ভাইয়াও যেহেতু তোমাদের সামনে আসতে চাইতেছে, তোমরাও স্বপন ভাইয়াকে মিস করতেছো। দেখো আমাদের কোর্স নিয়ে একটু স্বপন ভাই আলাপ করবে, এর আগে আমি একটু কথা বলি। দেখো এইচএসসি প্রিমিয়াম ব্যাচ, যেখানে হচ্ছে 26 ব্যাচের পোলাপানও পড়তে পারবে এবং 27 ব্যাচের পোলাপানও পড়তে পারবে। কি কি সাবজেক্ট পড়ানো হবে? বাংলা, ইংলিশ, আইসিটি। বাংলা, ইংলিশ, আইসিটি। এখানে আইসিটিতে আমি একাই আছি, আইসিটিতে তোদের কোনো ভয় নাই। বাংলা, ইংলিশ, এদের মধ্যে দেখো টপ টপ ভাইয়ারা আছে, যাদের মধ্যে আমি সবচেয়ে জুনিয়র, ওরা সবাই আমার সিনিয়র। এটা আমাদের কোর্স ফি হচ্ছে 2250 টাকা, কিন্তু এখনো আমাদের প্রি বুকিং চলতেছে। যদি প্রি বুকিং এর সময় কিনতে পারো তাহলে এইখান থেকে প্রায় তুমি 800 টাকার মতো ডিসকাউন্ট পাই যেতেছো, 1420 টাকায় কিনতে পারবা। স্বপন ভাই আসবেন নাকি? আসবেন না? আপনাদেরকে পোলাপান মিস করতেছে তো।
আচ্ছা যাই। মিস করতেছে, ওই যে সবাই লিখতেছে স্বপন ভাই। নূর, তোমার পরীক্ষা কেমন হইতেছে? নূর, তোমার সাথে দেখা হইলো না, নেত্রকোনা ছেড়ে চলে আসলাম। মাইক্রোফোনটা একটু কথা বলি। তো ভাইয়ার সাথে কথা বললো। আসসালামু আলাইকুম। আহ, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। তোমাদেরকে খুব মিস করতেছি আমি, তোমরা তো জানোই। তোমাদের সাথে একদিন দেখা না হলে, একদিন কথা না হলে আমি তোমাদেরকে কতটা মিস করি, বা আমি তোমাদেরকে কতটা অনুভব করি। যাই হোক, কথা সেটা না। কথা হচ্ছে আমরা একটু সস্তা বিজ্ঞাপন করতে আসছি, হ্যাঁ, যেটাকে হকারি বলে আর কি। তো হকারিটা কিরকম হবে তোমাদেরকে জাস্ট আমি 2টা মিনিট সময় নিব। জাস্ট একটু শুধু আমার কথাটা মনোযোগ দিয়ে শুনবা। তুমি বেস্ট একটা আলোচনা শুনতে পারবা। দেখো, আমাদের মেইন ফোকাস কিন্তু এইচএসসি ফাইনালে ভালো করা না। আমাদের মেইন ফোকাস হচ্ছে অ্যাডমিশনে ভালো করা। আমরা যদি অ্যাডমিশনে ভালো করতে পারি, তাহলেই আমরা লাইফে বলতে পারবো যে হ্যাঁ, আমি লাইফে ভালো করছি। তুমি এইচএসসি জিপিএ 5 পেয়েছো, কোনো মূল্য নাই। আমাদের মূল্য ওইটাই হচ্ছে অ্যাডমিশন কেন্দ্রিক। আচ্ছা, তোমরা ভাবতেছো কি রে ভাইয়া হচ্ছে এইচএসসির কোর্স নামাইছে, না আমার ভাই হচ্ছে আমাদের অ্যাডমিশন কোর্স সম্পর্কে বলতেছে। এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে আমরা যে এই যে প্রিমিয়ামটা কোর্সটা দেখতেছো, এটার সাথে তোমরা হচ্ছে অ্যাডমিশনের কোর্সটা একদম ফুললি ফ্রিতে পাবা। আমাদের অ্যাডমিশন কোর্সে বাংলা ইংলিশ বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান, এটা হচ্ছে তোমরা ফ্রিতে পাবা যারা হচ্ছে মানবিকের আছো। আর যারা সায়েন্সের এবং কমার্সের যারা স্টুডেন্ট, তারা হচ্ছে বাংলা এবং ইংলিশ এই দুইটা হচ্ছে অ্যাডমিশনের ক্লাসগুলো ফ্রিতে পাবা। তো তোমরা ভাবতেছো কি রে, বাংলা ইংলিশ তো আমরা এমনি পড়বো, আবার অ্যাডমিশনে যে আমরা অ্যাডমিশনের কোর্সে আমরা কি পড়বো? দেখো, অ্যাডমিশনের যে কোর্সটা হবে, যেখানে আমরা পড়াবো, সেখানে কিন্তু গ্রামার পড়াবো না। সেখানে হচ্ছে আমরা মুখস্থ বেস যেগুলো আছে ইংলিশের, তোমার রাইটিং, যেগুলো মুখস্থ বেস, তোমার ভোকাবুলারি, প্রিপোজিশন, তারপর হচ্ছে তোমার আরো যেগুলো স্পেলিং, গ্রুপ ভার্ব, হ্যাঁ, এইগুলো হচ্ছে আমরা তোমাদেরকে পড়াবো। বাংলাতে যেমন হচ্ছে তোমার হচ্ছে ধরো যে এক কথায় প্রকাশ, তারপর হচ্ছে তোমার হচ্ছে বিপরীত শব্দ, আরো যেগুলো মুখস্থের যেগুলো আছে এইগুলো হচ্ছে তোমরা পড়তে পারবা। এটা তো গেল হচ্ছে তোমার হচ্ছে সায়েন্সের যেটা। আর একটা কোনটা দেখো তো, এটা হচ্ছে তোমাদের যারা সায়েন্স আর্টস কমার্স, এটা হচ্ছে তিনজনই করতে পারবা, তিনটা গ্রুপের সবাই করতে পারবা। এটা মাত্র 1420 টাকা কোর্স ফি। আচ্ছা, আর একটা, এটা ছোটই থাক। আর একটা দেখো, যেটা হচ্ছে একদম মানবিকের জন্য, শুধুমাত্র মানবিক যারা আছো তাদের জন্য হচ্ছে এই কোর্সটা। দেখো, তোমরা পরিনীতি, সুশাসন, অর্থনীতি, ইতিহাস, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে সংস্কৃতি, যুক্তিবিদ্যা, সমাজকর্ম, ভূগোল, মনোবিজ্ঞান এবং ইসলাম শিক্ষা। তো এইগুলোর মধ্যে থেকে তোমার হচ্ছে 4টা সাবজেক্ট তোমাকে নিতে হবে যারা মানবিকে আসতে চাচ্ছ। তো এই 4টা সাবজেক্টের আমরা কোর্স ফি রাখছি হচ্ছে মাত্র 600 টাকা। তোমরা এখান থেকে যে কোনো 4টা সাবজেক্ট তোমরা ভর্তি হয়ে যেতে পারো, সমস্যা নেই। তোমরা মাত্র 600 টাকায় আমাদের কাছে ভর্তি হতে পারবা। এবং তোমাদের কিন্তু সুযোগটা কোনটায়? তোমাদের সুযোগটা হচ্ছে ভাই অ্যাডমিশন বেসে। আমি আবারও বলি, তুমি এইচএসসি ফাইনালে 1300-র মধ্যে তুমি 1300ই পাওগা, কোনো মূল্য নাই। এই সার্টিফিকেট কোথাও কাজে লাগবে না যতক্ষণ না পর্যন্ত তুমি অ্যাডমিশনে ভালো কোনো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ। তুমি যখন ইউনিভার্সিটিতে চান্স পাবা, তাহলে তুমি বলতে পারবা যে ভাই আমি এই জায়গায় চান্স পাইছি, আমি এটা করতে পারবো, সেটা করতে পারবো। তাছাড়া তুমি কোথাও কিছু করতে পারবা না। দেখো, তোমরা যদি কেউ একটা সাবজেক্ট পড়তে চাও, তাহলে সেটা তোমরা 200 টাকায় ভর্তি হতে পারবা। তোমাদের অনেকের এখন প্রবলেম আছে যে তোমরা কোন সাবজেক্টগুলো নিতে চাচ্ছ। আমি তোমাদেরকে সহজ সাবজেক্টগুলো বলে দিচ্ছি। এই সাবজেক্টগুলো নিলে তুমি সহজে A+ পাবা। দেখো, আমি প্রথমে যেটা বলবো, তোমরা হচ্ছে, আচ্ছা এটা কি লিখবে এখন? আচ্ছা আচ্ছা, লিখবে, হ্যাঁ। আমি তোমাদেরকে যেটা বলবো, যারা 27-এর তারা হচ্ছে প্রথমে নিবা পরিণীতি। এই পরিণীতি সাবজেক্টটা খুবই সহজ। এখানে শুধু দায়িত্ব আর কর্তব্য নিয়ে কথা হবে, তার বাইরে কথা হবে না। নাগরিকের দায়িত্ব এবং কর্তব্য, খুবই একটা সহজ একটা সাবজেক্ট। A+ বা খুবই সহজ। আর সেকেন্ড যে সাবজেক্টটা বলবো, সেটা হচ্ছে তোমাদের সমাজকর্ম সাবজেক্ট। এখানে হচ্ছে কর্মের কথা, এখানে শুধুমাত্র কাজ, কিভাবে আমরা ভালো কাজ করতে পারবো, কিভাবে আমরা ফিল্ড ওয়ার্ক করতে পারবো, এটা হচ্ছে তোমার সমাজকর্মে থাকবে। খুবই সহজ একটা সাবজেক্ট। এই দুইটা সাবজেক্ট A+ বা খুবই সহজ। আর একটা যেটা, সেটা হচ্ছে মনোবিজ্ঞান। আমি বলবো মনোবিজ্ঞানটা নাও, কারণ মনোবিজ্ঞান হচ্ছে তোমার প্র্যাকটিক্যাল মার্ক আছে 25 মার্ক, যেটা তুমি ইজিলি 25 মার্কটা পেয়ে যাচ্ছ, কোনো কিছু লেখা ছাড়াই 25 মার্ক পাচ্ছ। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে ভূগোল, আর একটা হচ্ছে ইতিহাস। দেখো, এই দুইটার হচ্ছে একটু তোমাদের পার্থক্যটা আমি বলি। ভূগোলে তোমার 25 মার্ক প্র্যাকটিক্যাল আছে, কিন্তু ইতিহাসে তোমার 25 মার্ক প্র্যাকটিক্যালে নাই। কিন্তু কথা হচ্ছে, এই ভূগোল ব্যাটা একটু কঠিন, ভূগোল ব্যাটা একটু কঠিন, ইতিহাসটা একটু সহজ। এবং ইতিহাস থেকে তুমি কোথায় সাহায্য পাবো জানো? অ্যাডমিশনে যায় তুমি ইতিহাস থেকে হিউজ পরিমাণে সাহায্য পাবে, প্রায় 75%।
প্রায় 75% হচ্ছে এই ইতিহাস থেকেই তোমার অ্যাডমিশনের যে সাধারণ জ্ঞানটা সেখানে হচ্ছে কোশ্চেন করবে। আচ্ছা যাই হোক, আজকে আর আমি কথা না বলি, তোমরা যারা যারা ভর্তি হতে যাচ্ছ কালকের জন্য শুধুমাত্র আমাদের যে 1420 টাকার কোর্সটা ছিল এটা হচ্ছে 1320 টাকায় ভর্তি হতে পারবা। অনেক কথা বলে ফেললাম, দেখা হবে ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। তোমাদের এই প্রোগ্রামে কন্টিনিউ করুক, আমি আর কথা না বলি। হ্যাঁ, আচ্ছা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাই খাতা কলম নিয়ে আসছো? দেখো খাতা কলম দ্বারা কিন্তু আজকে ক্লাস হবে না, আজকের ক্লাসের তেমন কোনো স্লাইড নাই। আজকে জাস্ট আজকে হচ্ছে আমরা স্লাইড ছাড়াই পড়াবো এবং আজকের এই ক্লাসটা থেকেই তোমার আইসিটির যাত্রা শুরু হবে। দেখো আমরা কোন চ্যাপ্টার দিয়ে শুরু করব? থার্ড চ্যাপ্টার দিয়ে শুরু করব, যে চ্যাপ্টারটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। নোট করবা আমার সাথে সাথে, এবং নোটগুলা তোমরা আমাদের যে গ্রুপ আছে তোমাদের ব্যাচের, যেমন তুমি 27 ব্যাচের হলে 27 ব্যাচের গ্রুপ আছে, 26 ব্যাচ হলে 26 ব্যাচের গ্রুপ আছে, ওই গ্রুপের মধ্যে পোস্ট করবা। এখান থেকে আমি তোমাদেরকে একটা প্রাইজ দিব, যারা সবচেয়ে ভালো পোস্ট করবা, সবচেয়ে ভালো নোটটা করে পোস্ট করতে পারবা, তা সবগুলো নোট আমি দেখবো, যার পোস্ট সবচেয়ে ভালো হবে তাকে আমি আমার ব্যক্তিগতভাবে পুরস্কার দিব, স্বপন ভাই দেখ বা না দেখ। তাহলে লেখো সংখ্যা পদ্ধতি। এটার ইংরেজি নাম হচ্ছে নাম্বার সিস্টেম। দেখো নাম্বার সিস্টেম। তাহলে আগে আমাদের বুঝতে হবে এই নাম্বার সিস্টেম জিনিসটা কি। আমরা ছোটবেলা থেকে অনেক সংখ্যা লিখছি। এই সংখ্যাগুলো আমরা কেন লিখছি? নিশ্চিতভাবে কোনো একটা হিসাবকে প্রকাশ করার জন্য। ধর আমি বললাম যে আমার বয়স 50 বছর, আমি একজন বৃদ্ধ মানুষ, এই যে আমার বয়সের যে হিসাবটা ওইটা তুমি লিখছো 50। তার মানে কি? তুমি একটা হিসাব প্রকাশ করছো। কি করছো? একটা হিসাব প্রকাশ করছো। বললাম যে তোমার ইপু ভাই অনেক বড় লোক, তার কাছে 1 কোটি টাকা আছে, তুমি এককে এরকম শূন্য দিতে 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 যত ডানে যেতে পারো সেই টাকা আমার কাছে আছে। তাহলে কি? এটা একটা হিসাব লিখছো, টাকার হিসাব। অর্থাৎ যে কোনো হিসাব লেখার জন্য তুমি যে ডিজিট গুলা লিখতেছো বা যে সংখ্যাটা লিখতেছো বা যে লেখাটা লিখতেছো, এই লেখাটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এক কথায় তাহলে সংখ্যা পদ্ধতি কি? হিসাব প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। হিসাব প্রকাশ করার পদ্ধতি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন দেখো আমাদের এই সংখ্যা লেখার জন্য আমরা অনেক কিছু ইউজ করি। সংখ্যা লেখার জন্য আমরা কি ইউজ করি? যেমন আমরা 50 লেখার জন্য একটা 5 ইউজ করছি আর একটা 0 ইউজ করছি। এইরকম আমরা ছোটবেলা থেকে যেই সংখ্যা পদ্ধতি পড়ে আসছি, এরকম ইউনিক মানে মৌলিক 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 ইংরেজিতে কি বলে? ইউনিক। ইউনিক মানে কি? যেমন আমরা বলি যে তোর এই জামাটা ইউনিক, এই কালারটা ইউনিক। ইউনিক বলতে কি বোঝায়? একটার সাথে যদি আরেকটা না মিলে তখন সেটাকে বলা হয় ইউনিক। প্রত্যেকটার যদি আলাদা আলাদা চেহারা থাকে, আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, তখন সেটাকে বলা হয় ইউনিক। যেমন আমরা ছোটবেলা থেকে 1 2 যখন লিখতাম, 0 1 2 3 4 5 6 7 8 9, দেখো এই 9 পর্যন্ত যে লিখছি, কারোর সাথে কারো চেহারা মিলছে, কারোর সাথে কারো চেহারা মিলে নাই। তাহলে এইখানে যে আমি মোট 10টা প্রতীক লিখছি, এই 10টাই হচ্ছে একটা ইউনিক প্রতীক। এই 10টাই কি? ইউনিক প্রতীক। কিন্তু এরপরেই যদি আমি যে কোনো একটা সংখ্যা লিখি, দেখো এরপরে যদি আমি লিখি 10, কত লিখলাম? 10। এখন কি আর সেটা মৌলিক আছে? না। এই যে দেখো এটা এটার সাথে মিলে গেল, এই 0 এই 0-র সাথে মিলে গেল, তাহলে তার চেহারা আরেকজনের সাথে মিলে গেছে, তখন আর সে কি নাই? মৌলিক নাই। তাহলে এটা কোনো মৌলিক প্রতীকের মধ্যে পড়ে না। তাহলে আমরা ছোটবেলা থেকে যে সংখ্যা পড়ে আসছি, ওই সংখ্যা লেখার জন্য আমরা মৌলিক প্রতীক কয়টা ইউজ করি? যেটাকে আমরা ছোটবেলায় এরকম একটা প্রশ্ন পড়ছিলাম যে সংখ্যা প্রতীক কয়টি? সংখ্যা প্রতীক 10টি। কিভাবে 10টি? দেখো 1 2 3 4 5 6 7 8 9 এবং এই যে 9 নিয়ে 10। তাহলে মোট কতগুলা? মোট হচ্ছে 10টি। মোট কতটি? 10টি। এই জন্য আমরা এই যে সংখ্যাগুলা লিখতাম, এই সংখ্যাগুলাকে বলা হয় ডেসিমেল নাম্বার। কি সংখ্যা বলা হয়? ডেসিমেল বা দশমিক সংখ্যা পদ্ধতি। ডেসিমেল বা দশমিক সংখ্যা। এই যে 10টা অঙ্ক ব্যবহার করতাম বিদায় এটার নাম দিছি দশমিক সংখ্যা পদ্ধতি। 10। আর ডেসি মানে 10। ডেসি মানে
10। তাহলে দেখো আমরা এই যে মৌলিক প্রতীক ব্যবহার করলাম, এই মৌলিক প্রতীকগুলাকে বলা হয় ডিজিট। একটু সুন্দর করে বলা হয় ডিজিট বা অঙ্ক। ব্যাকগ্রাউন্ড কালারটা কি অস্বস্তি লাগে? আচ্ছা তাহলে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে দেই। দেখো ব্যাকগ্রাউন্ড কালার সাদা নেই, কালোটা কেমন দেখায় বলো তো? কালোটা ঠিক আছে? কালোটা ঠিক আছে কিনা বলো তো? কালার চেঞ্জ করেন। আচ্ছা কালার চেঞ্জ করলাম। এখন বলো তো কালোটা ঠিক আছে কিনা? কালোটা হয়তো খুব ভালো দেখা যাবে। আচ্ছা কালোটাই ইউজ করি আমরা, কালোটা দিয়ে লিখতে দেখি। তাইলে দেখো, দেখা বলো তো একটু কালোটা ঠিক আছে কিনা? সাদাটা দিতাম। আচ্ছা যা সাদাটাই দিলাম। এটা ঠিক আছে? সাদাটা ঠিক আছে কিনা বলতো? ওকে সাবমিট, ঠিক আছে। এটাই ভালো। ওকে ওকে মুস্তাকিম, প্রভা সাদা করেন। ওকে লাইট 14 সাদা। ওকে সাদাই আছে। আচ্ছা দেখো, তাহলে আমরা এই যে মৌলিক প্রতীকগুলা ইউজ করছি এগুলাকে কি নামে রাখবো? ডিজিট বা অঙ্ক। তাহলে এখন বলো তো ডিজিট বা অঙ্কের সংজ্ঞা কি হবে? তাহলে এই যে সংখ্যা পদ্ধতি লেখার জন্য বা সংখ্যা লেখার জন্য যে মৌলিক প্রতীকগুলা ব্যবহার করে সেগুলাকে বলা হয় অঙ্ক বা ডিজিট। সংখ্যা লেখার জন্য, তাহলে আমি এটা সংখ্যাটা একটু লিখে দিই। সংখ্যা লিখার জন্য যে মৌলিক প্রতীক ব্যবহার করা হয়, মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে ডিজিট বলা হয়। তাকে কি বলা হয়? ডিজিট বলা হয়। সংখ্যা লেখার জন্য যে মৌলিক প্রতীক ব্যবহার করা হয় তাকে ডিজিট বা অঙ্ক বলে, তাকে ডিজিট বা অঙ্ক বলে। এরপরে আসো, এরকম আমরা ছোটবেলায় যে পড়া পড়ে আসছি, ওই পড়াতে মোট সংখ্যা বা ডিজিট সংখ্যা কতটি ছিল? মোট সংখ্যা বা ডিজিট সংখ্যা ছিল আমাদের 10টি। সেই জন্য এটার নাম হয়েছে ডেসিমেল। সেই জন্য এটার নাম কি হয়েছে? ডেসিমেল। তাহলে এই যে মোট অঙ্ক বা প্রতীক, মোট এই যে ডিজিট, মোট ডিজিট, এই মোট ডিজিটটার নাম বলবো আমরা বেজ। মোট ডিজিটটার নাম কি বলবো? বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি। তাহলে দেখো আমরা কয়টা জিনিস শিখলাম এই পর্যন্ত? আমরা 3টা জিনিস শিখছি। এক হচ্ছে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি কাকে বলে? সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এরপরে পড়লাম ডিজিট বা অঙ্ক। ডিজিট বা অঙ্ক কাকে বলে? সংখ্যা লেখার জন্য যেই মৌলিক প্রতীকগুলো ব্যবহার করা হয় সেটাকে বলা হয় ডিজিট বা অঙ্ক। এরপরে কি পড়লাম? বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি। বেজ বা ভিত্তি কি? মোট যে সংখ্যা বা অঙ্ক ব্যবহার করা হয়, মোট যে ডিজিট ব্যবহার করা, মোট যতগুলা, এই যে মোট 10টা, এই জন্য এই ডেসিমেলের বেজ হচ্ছে 10। ডেসিমেলের বেজ কত? 10। বা দশমিকের বেজ হচ্ছে 10। এইটুকু ক্লিয়ার কিনা বলো তো? মুন ইসলাম, তুমি নিশ্চয়ই লেট করে ক্লাসে আসছো, এই জন্য এই প্রশ্নটা করছো। 1-2 চ্যাপ্টারের কিছু হয় নাই, 1-2 চ্যাপ্টার আমরা পড়বো। হ্যাঁ ভাইয়া 1-2 চ্যাপ্টার পড়বো, তবে আমরা 3rd চ্যাপ্টার থেকে শুরু করছি যেন তোমাদের আইসিটিটা ইজি লাগে, তোমরা আইসিটির ভয় দূর হয়। হ্যাঁ ওকে, হ্যাঁ এগুলো পরে হবে, ঠিক আছে লিখন। আচ্ছা এইটুকু বুঝছো কিনা? এই 3টা সংজ্ঞা তুমি বুঝছো কিনা বলো? 3টা সংজ্ঞা বুঝতে পারছো কিনা বলো? ক্লিয়ার কিনা বলো? জি ভাইয়া, ইন্নি ভেরি গুড, গুড গার্ল। ইফা ওকে গুড, ক্লিয়ার ভাইয়া। ওকে তোমরা কিন্তু নোট করবা, নোট করতে কিন্তু আমি বারবার বলতেছি, বারবার নোট করতে বলতেছি। তাহলে আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। দেখো আমরা যদি সংখ্যা পদ্ধতি, মৌলিক প্রতীক বা চিহ্নকে বলা হয় ডিজিট, এরপরে বেজ, এটা বুঝে থাকি। এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির প্রকারভেদ। লেখো সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি 2 প্রকার। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে
পজিশনাল সংখ্যা পদ্ধতি, পজিশনাল নাম্বার সিস্টেম। আরেকটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। একটা হচ্ছে পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল নাম্বার সিস্টেম। পজিশন মানে কি? স্থান। পজিশন মানে কি? স্থান বা অবস্থান। তাহলে এটার বাংলা কি লিখতে পারি? তাহলে এটার বাংলা আমরা লিখতে পারি স্থানিক সংখ্যা পদ্ধতি। বাংলায় কি বলে এটাকে? স্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি। তাহলে নন পজিশনটাকে কি বলবো? অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। অস্থানিক সংখ্যা পদ্ধতি। স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। একটা স্থানিক আর একটা হচ্ছে অস্থানিক। এখন দেখো স্থানিক সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়? যেমন তোমরা ছোটবেলা স্থানীয় মান পড়ছিল না? এরকম একটা সংখ্যা থাকতো, মনে করো 139, এই একটা সংখ্যা। এই সংখ্যা থেকে আমরা স্থানীয় মান নির্ণয় করতাম এইভাবে। কিভাবে নির্ণয় করতাম? দেখো, এইটাকে বলতাম একক, এটাকে বলতাম দশক। মনে পড়ে কিনা বলো? তোমাদেরকে একবারে ছোটবেলায় ফিরায় নিয়ে যাচ্ছি। এটাকে বলা হয় শতক। এরপরে কি করতাম? এই দিকে দেখা যায় কিনা একটু বললো তো। হ্যাঁ ঠিক আছে, দেখা যায়। আচ্ছা, তাহলে একক যেহেতু এটার আমরা কি করতাম? 1 দিয়ে গুণ করতাম। তাহলে এটা 9 একে 9। পরে দশক, তাহলে 3 কে 10 দিয়ে গুণ করতাম। তাহলে 3 10 30। এরপর এটা যেহেতু শতক, এটাকে আমরা কি করতাম? 100 দিয়ে গুণ করতাম, তখন এটা হয়তো 100। তাহলে টোটাল কত দেখো? টোটাল করলে 139। এটা আমরা ছোটবেলায় পড়ছিলাম। তার মানে কি দেখো, এই যে এখানে 1, 3 এবং 9, তিনটা আলাদা আলাদা সংখ্যা। এই তিনটাকে যদি আমি আলাদা আলাদা লিখতাম, একটা 1 লিখতাম, একটা 3 লিখতাম, আর একটা 9 লিখতাম, তখন কি আর এটা 139 হইল? না, তখন এটা আলাদা আলাদা পেলো। এটা দ্বারা 1 বোঝায়, এটা দ্বারা 2 বোঝায়, এটা দ্বারা 9 বোঝায়, আর কিছু বুঝায় না। কিন্তু এইখানে 1, 3, 9 একসাথে বসার কারণে এটার অর্থ আলাদা হয়ে গেছে। তার মানে দেখো, এই সংখ্যাগুলো আলাদা আলাদা যখন বসে তখন এদের আলাদা আলাদা মান আছে। আলাদা আলাদা বসলে আলাদা আলাদা মান আছে, এটাকে বলা হয় নিজস্ব মান। তাহলে এই সংখ্যাগুলোর নিজস্ব মান আছে। আর এইখানে যে আমরা তিনটা সংখ্যা বসাইলাম, এরা একসাথে বসার কারণে এদের স্থান অনুসারে একটা মান নিচ্ছে। দেখো, এই 9 এর মান এককের ঘরে আছে বিধায় 9 এর মান 9, 3 এর মান নরমালি 3, যদি আলাদা বসতো 3। কিন্তু এখানে দেখো, যেহেতু সে দশকের ঘরে বসছে, সেহেতু এই 3 এর মান কিন্তু আর 3 নাই, সেই 3 এর মান হয়ে গেছে 30। 3 এর মান কত হয়ে গেছে? 30। 1 এর মান দেখো, 1 যদি আলাদা বসতো তাহলে 1 এর মান হইতো 1, কিন্তু 1 এখানে দেখো একক, দশক, শতক, শতকের ঘরে বসছে, সেহেতু 1 এর মান হইছে 100। তাইলে দেখো, এই সংখ্যাগুলার নিজস্ব মান এবং স্থান অনুসারে মান আছে। কি আছে? নিজস্ব মান আছে এবং স্থান অনুসারে মান আছে। যেই সংখ্যা পদ্ধতির লিখবা নিজস্ব মান আছে। কি মান আছে? নিজস্ব মান আছে। কি মান আছে? নিজস্ব মান আছে। আর কি আছে? স্থান অনুসারে মান আছে। স্থান অনুসারে মানটা কি বলা হয়? স্থানীয় মান। স্থান অনুসারে মানটা কি বলা হয়? স্থানীয় মান। স্থান অনুসারে মান আছে মানে কি? তার স্থানীয় মান আছে। এরপরে দেখো, নন পজিশনালটা তাইলে কি? যার স্থান অনুসারে মান নাই। স্থান অনুসারে মান কার নাই? যেমন আমরা রোমান সংখ্যা লিখি বা টালি চিহ্ন তো ছোটবেলায় সবাই দিছি, 1, 2, 3, এরপরে 4, এরপর এরকম দিয়ে আমরা এরকম কাইটা দিতাম, এটাকে বলতাম 5, ঠিক না? এখানে দেখো, প্রত্যেকটা দাগের আলাদা আলাদা মান 1। প্রত্যেকটা দাগের আলাদা আলাদা মান কত? 1। তাহলে দুইটা দাগ একসাথে হইলে 1, 1, 11 হওয়ার কথা ছিল, কিন্তু 1, 1 কি 11 হইছে? না, কত হইছে? 2। তিনটা দাগ একসাথে, তাহলে একটা দাগে 1, 1 করে 1, 1, 1, তাহলে 111 হওয়ার কথা ছিল, কিন্তু হইছে কত? 3। তার মানে এই সংখ্যাগুলার আলাদা স্থান অনুসারে কোনো মান নাই, কেবল কি আছে? নিজের মান আছে। যে নিজের মান 1, নিজের মান 1, নিজের মান 1, এই 1, 1, 2, নিজের মান
এক, নিজের মান এক, নিজের মান এক। এটা যেখানেই বসুক না কেন এটার মান কত হয়? একই হয়। তার মানে এর স্থান অনুসারে কোনো মান নাই। তাহলে এর কেবল কি আছে? কেবল স্থানীয় মান আছে। কেবল কি আছে? সরি, কেবল নিজস্ব মান আছে, কিন্তু কোনো স্থানীয় মান নাই। তাহলে কি লিখবা? নিজস্ব মান আছে, নিজস্ব মান আছে, কিন্তু স্থান অনুসারে কোনো মান নাই বিদায় এটার স্থানীয় মান নেই, স্থানীয় মান নেই। এরপরে দেখো আমাদের এই সংখ্যা পদ্ধতির যে আমরা প্রথম যে প্রকারটা পাইলাম পজিশনাল নাম্বার সিস্টেম, আমার এই অধ্যায়টা মেইনলি পজিশনাল নাম্বার সিস্টেমকে বেস করে গড়ে উঠছে। পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার, পজিশনাল নাম্বার সিস্টেমগুলো কি কি, এবং এই পজিশনাল নাম্বার সিস্টেমগুলোর মধ্যে রূপান্তরই হচ্ছে এই অধ্যায়ের মূলত রুটম্যাপ। এরপরে দেখো স্টিল নাও 59 জন আছে, আর বাকিরা হচ্ছে ভয় পাইছে। স্ক্রিন ফাটা নাকি ডিসপ্লে নষ্ট নাকি? সব তো ক্লিয়ারই আছে। আচ্ছা ঠিক আছে, সব তো ক্লিয়ারই আছে। এই নিজেদের মধ্যে কিন্তু ঝগড়া করবা না। সব ক্লিন আছে, ওকে। বুঝছো কিনা বলো তো, এইটুকু বুঝছো কিনা? একটু কমেন্ট করে জানাও এইটুকু বুঝতে পারছো কিনা। আমরা এই পর্যায়ে কি পড়লাম দেখো, এই পর্যন্ত আমরা কি কি পড়ছি। এই পর্যন্ত আমরা প্রথমে পড়লাম সংখ্যা পদ্ধতি কাকে বলে, যে সংখ্যা প্রকাশের পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি। এরপরে পড়লাম অঙ্ক বা ডিজিট কাকে বলে, মৌলিক প্রতীক সমূহকে বলা হয় অঙ্ক বা ডিজিট। এরপরে পড়লাম বেস বা ভিত্তি কি। বেস বা ভিত্তি হচ্ছে মোট অঙ্ক বা ডিজিট গুলাকে বলা হয় বেস আর ভিত্তি। মোহাম্মদ সৌরান, তুমি একটু বলো তো কোন জায়গাটা বুঝছো কিনা? হ্যাঁ স্যার আপনি পড়ান, বুঝছি ভাইয়া। কোয়েল নন্দী, কোয়েল নন্দীর নামটা প্রতিদিনই ভাইয়ার মুখে শুনছি। ঠিক আছে, সে যদি ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা কেউ না বুঝলে একটু প্রশ্ন করো, প্রশ্ন করো, কোয়েশ্চেন করবো তোমাদের। ব্যর্থ কবি, এই কবি তুমি বলো পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, এটা তুমি সংজ্ঞা দিতে পারবা কিনা বলো তো? বুঝছি স্যার। সাউরান তুমি একটু প্রশ্ন করো, তুমি কি বুঝছো না, কোন জায়গা বুঝছো না একটু প্রশ্ন করো, নাইলে তো আবার পুরাটা পড়ানো তো সম্ভব না। নিজস্ব মান কোথায়, কার নিজস্ব মান কোথায়? যেমন দেখ নিজস্ব মান ইন্নি, দেখ আরেকবার দেখ নিজস্ব মান কোথায়। যেমন আমি বললাম 999, এই সংখ্যাটা কি 999। এই 9কে তুই যদি একা করে লেখস তাইলে ওইটার মান কত? তাইলে ওইটার মান হচ্ছে 9। এখন এইখানে যখন 999 লিখছি তখন দেখ এই 9 এর মান কি আর 9 আছে কিনা। এই প্রথম 9 এককের ঘরে, সেহেতু এটার মান 9। পরের 9 দশকের ঘরে, সেহেতু এটার মান 90। পরের 9 শতকের ঘরে, সেহেতু এটার মান 900। দেখ এখন কি আর 9 9 আছে? এই 9 9 ঠিকই আছে, কিন্তু এই 9 90 হয়ে গেছে, এই 9 900 হয়ে গেছে। কেন 900 হইলো? তার অবস্থানগত কারণে। কয়টা পর্যন্ত ক্লাস হবে ভাইয়া? আজকে আর বেশিক্ষণ পড়াবো না, ঠিক আছে? আজকে যেহেতু শুরু করলাম, আজকে তোদেরকে খুব বেশি পড়াবো না। কালকে হবে আসল খেলা। কালকের ক্লাসের পরে তোরা সৃজনশীল সলভ করতে পারবি এবং এমসিকিউ সলভ করতে পারবি। আজকের ক্লাসের পরে দেখবি যে অনেকটা পারবে। নন পজিশনাল, আচ্ছা নন পজিশনাল দেখ, নন পজিশনাল মানে হচ্ছে অবস্থানগত মান নাই। যেমন আমি যদি আরো একটা উদাহরণ দিই, তোরা আরো একটা উদাহরণের সাথে হয়তো অভ্যস্ত। দেখ রোমান সংখ্যা আমরা লিখি না, রোমান সংখ্যা, রোমান সংখ্যা লিখতে পারস? দেখ রোমান সংখ্যা কিভাবে লেখে, এই যে প্রথমে একটাই, পরে দুইটাই, পরে তিনটাই, পরে আই ভি, পরে ভি। এটা দ্বারা কি বোঝায়? এই আই দ্বারা বোঝায় আয়ের ভ্যালু হচ্ছে, আয়ের ভ্যালু হচ্ছে 1। আই দ্বারা বোঝায় আয়ের ভ্যালু 1। আর এই ডাবল আই দ্বারা বোঝায়, এটা দ্বারা বোঝায় 2 নাম্বার। তিনটা আই দ্বারা বোঝায় 3 নাম্বার। আর ভি দ্বারা বোঝায় 5। ভি দ্বারা বোঝায় কত? 5। আর আই ভি দ্বারা বোঝায় 4। তার মানে দেখ কাহিনীটা কি হইতেছে এখানে।
এই প্রত্যেকটার নিজস্ব মান হচ্ছে 1, এই প্রত্যেকটার নিজস্ব মান 1। এখন যদি প্রত্যেকটার নিজস্ব মান 1 হয় তাহলে এটাও 1, এটাও 1, তাহলে কি এটা 11 হওয়ার কথা ছিল, কিন্তু এটা কি 11 হইছে না, এটা কত হইছে 2, এটা হইছে কত 2। তার মানে আমরা বলতে পারি এর কোনো অবস্থানগত মান নাই, কেবল কি আছে নিজের মান আছে। যেমন দেখ এই আই ভি, আই মানে হচ্ছে 1, ভি মানে হচ্ছে 4, তাহলে এটা 14 হওয়ার কথা ছিল, কিন্তু এটা 14 হয় নাই। 5 এর মান 1 আর এর আগে 1 আছে, তার মানে এটা হচ্ছে 4, তাহলে এটার কোনো অবস্থানগত মান নাই। সেই তো আমরা বলতে পারি এর কেবল নিজস্ব মান আছে, কোনো স্থানীয় মান নাই। লামিয়া তোমার কমেন্ট পড়ি তো। আজানের সময় হয়ে গেছে, আজানের সময় চেঞ্জ করে দিব, আজানের সময় শেষ করে দিব। ওকে, এই যদি হয় অবস্থা, এরপরে আমরা চলে যাব পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে। পজিশনাল নাম্বার সিস্টেম নিয়ে হচ্ছে আমাদের এই অধ্যায়ের মূল পড়াশোনা। পজিশনাল নাম্বার সিস্টেম, লাইক পজিশনাল নাম্বার সিস্টেম, পজিশনাল নাম্বার সিস্টেম। দেখো, পজিশনাল নাম্বার সিস্টেমটা যদি বুঝতে চাও তাহলে মনে রাখবা পজিশনাল নাম্বার সিস্টেম হচ্ছে 4 ধরনের। পজিশনাল নাম্বার সিস্টেম কয় ধরনের? পজিশনাল নাম্বার সিস্টেম আমি যেভাবে লিখতেছি ওইভাবে নোট করো। পজিশনাল নাম্বার সিস্টেম 4 ধরনের। একটা হচ্ছে আমরা ছোটবেলায় যেটা পড়ে আসছি ডেসিমেল। তুমি যদি এই ডেসিমেলটা ভালো করে বুঝো, তুমি এই ছোটবেলার যে পড়াশোনা আছে, মানে তুমি যত অঙ্ক সংখ্যা লিখে আসছো ওই 1 2 গুলা যদি তুমি লিখতে পারো, যোগ যদি করতে পারো, বিয়োগ যদি করতে পারো, তাহলে এই অধ্যায়ের বাকি যে পড়া আছে ওইগুলা তুমি এমনিই পারো, মানে ওইটার মতোই, ওইটার সাথে রিলেট করে আমরা পড়বো। আচ্ছা, 9টায় জামাত হবে, ক্লাস চলুক, ঠিক আছে। কি চশমা পরে দেখো না, লেখার কালারটা অন্যটা দিলে ভালো। লালটা দেখা যায় না? লালটা তো দেখা যাওয়ার কথা, লালটা দেখা যাবে, লালটা চেঞ্জ করতেছি না। হ্যাঁ, 4টা, একটা হচ্ছে ডেসিমেল আর একটা হচ্ছে বাইনারি। এই যে এই সংখ্যা পদ্ধতিগুলো হচ্ছে আমরা নতুন শিখব। বাইনারি, এরপর হচ্ছে অক্টাল, আর একটা হচ্ছে হেক্সা ডেসিমেল। তাহলে দেখ, আমি তোদেরকে এতক্ষণ বলছি যে ডেসি মানে 10। যারা সায়েন্স পড়ছো তারা হয়তো এই জিনিসটা পড়ছো, যে রসায়নে পড়ছিলাম 12 নম্বর অধ্যায় খনিজ সম্পদ ও জীবাশ্মের মধ্যে, যে 1টা কার্বন থাকলে সেটাকে বলা হয় কি, 2টা কার্বন থাকলে বলা হয় কি, 3টা কার্বন থাকলে, 4টা কার্বন থাকলে, 5টা কার্বন থাকলে কি বলা হয়। সেখান থেকে তুমি এটা একটু বুঝতে পারো যে 1টা থাকলে মনো, 2টা থাকলে বাই, 3টা থাকলে ট্রাই, 4টা থাকলে টেট্রা, 5টা থাকলে পেন্টা, 6টা থাকলে হেক্সা, 7টা থাকলে হেপ্টা, 8টা থাকলে অক্টা, 9টা থাকলে ননা, 10টা থাকলে ডেটা। অক্টাল ও সি দেখা যায় ভাইয়া। ওকে, তাহলে আমি এখন একটু মনোযোগ সহকারে পড়াই। তাহলে দেখো, ডেসি মানে 10, তাইলে এটা থেকে পাইলাম 10। বাই মানে কত বলতো? বাই মানে হচ্ছে 2, বাই মানে কত? 2। আর অক্টাল, এই অক্ট মানে হচ্ছে 8, অক্ট মানে কত? 8। আর হেক্সা, এই যে বল, হেক্সা শব্দটার সাথে অনেকেই পরিচিত, যেমন ব্রাজিলকে ট্রল করার জন্যই বলা হোক, বা ব্রাজিল সাপোর্টাররা নিজেরা প্রাউড ফিল করার জন্যই হোক, তারা বলে যে আমাদের মিশন হেক্সা। তার মানে ব্রাজিল অলরেডি 5টা কাপ নিছে, আরেকটা কাপ নিতে পারলে তাদের 6টা হবে। ওই যে আরেকটা কাপ নেওয়ার নেশা, মানে 6টা করার যে নেশা, সেটাকে বলা হয় হেক্সা। এই জন্য হেক্সা মানে হচ্ছে 6, হেক্সা মানে কত? 6। আর ডেসিমেল মানে 10। তাহলে 2 মিলাই কত হইলো টোটাল? 16। 2 মিলাই কত পাইলাম? 16। এখন দেখো, তাহলে আমি 10 কেন লিখলাম? 10 মানে এটার বাংলা নাম হবে দশমিক, এটার বাংলা নাম কি হবে? দশমিক। এরপরে দেখ বাইনারি, তাহলে এটার বাংলা নাম বাইনারি লেখা হয়, অথবা এটাকে তুই যদি একবারে প্রমিত বাংলা করতে চাস তাহলে তুই লিখবি দ্বিমিক। কি লিখবো? দ্বিমিক। প্রমিত বাংলা করলে দ্বিমিক, এমনিতে বইয়ে এটাকে বাইনারি লেখা আছে। কি লেখা আছে? বাইনারি লেখা আছে। এরপরে অক্টাল, এটাকে প্রকৃত বাংলা করলে হবে অষ্টমিক।
অষ্টমিক। আর ভুয়ে এটাকে লেখা আছে অক্টালি লেখা আছে বাংলায়, অক্টাল এভাবে বাংলায় লেখা আছে। হেক্সাডেসিমেলকে তুমি যদি একবারে প্রমিত বাংলা করতে চাও তাহলে এটা যেহেতু 16 আছে এটার নাম হবে ষোড়শ। কি নাম হবে? ষোড়শ। তবে এইটাও ভুয়ের মধ্যে হেক্সাডেসিমেলে লেখা আছে, এটাও বইয়ের মধ্যে ময়লার কারণে কি হচ্ছে, উল্টা পাল্টা লেখা উঠে যাচ্ছে ময়লার কারণে। আচ্ছা, বইয়ে লেখা আছে এটাকে হেক্সাডেসিমেলে লেখা আছে, হেক্সাডেসিমেল। আচ্ছা, তাহলে আমরা পাইলাম পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 4 ধরনের, একটা হচ্ছে দশমিক, আর একটা হচ্ছে বাইনারি, আর একটা অক্টাল, আর একটা হেক্সাডেসিমেল। এখন দেখো এখান থেকে আমরা সংখ্যাও বের করছি, যে একটা সংখ্যা হচ্ছে 10, আর একটা সংখ্যা হচ্ছে 2, আর একটা সংখ্যা হচ্ছে 8, আর একটা সংখ্যা হচ্ছে 2 মিলায়া 16। তাহলে আমরা দেখ প্রথমে যখন পড়ছিলাম যে মৌলিক প্রতীক সমূহকে বলা হয় ডিজিট, আর মোট মৌলিক প্রতীকগুলোকে বলা হয় বেস বা ভিত্তি। সেখানে আমরা পাইছিলাম ডেসিমে 8, হেক্সাডেসিমেলের বেস বা ভিত্তি কত? 16। এইটুকু বুঝছো কিনা বলো তো? স্বপন ভাই কই? স্বপন ভাই নাই, ব্রাইটনেস বাড়ে কেন? স্বপন ভাইকে মিস করা লাগবে না, স্বপন ভাই আবারও আসবে। হ্যাঁ, ওকে। এখন দেখো তাহলে আমরা পাইলাম ডেসিমেলের ভিত্তি 10, বাইনারির ভিত্তি 2, অক্টালের ভিত্তি 8, হেক্সাডেসিমেলের ভিত্তি 16। আমি একটু আস্তে পড়াইতেছি কারণ এটা একটা নতুন ধাঁচের পড়া, তো আস্তে আস্তে বুঝাইলে ভালো বুঝবা। ক্লিয়ার ভাইয়া? বুঝছি। নৌসিন, সেজুতি, ঠিক আছে, ঠিক আছে, ওকে। মন দিয়ে ক্লাস করতে হবে মাহিন, হ্যাঁ মন দিয়ে ক্লাস করতে হবে, নাইলে কিন্তু আইসিটি তে ফেল করতে হবে। আইসিটিটা কিন্তু একদম এসএসসি তে আমরা যেরকম হেলা করছি, অবহেলা করছি, এই অবহেলার রিভেঞ্জ কিন্তু এসএসসি তে নিবে। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম বেস বা ভিত্তি হচ্ছে মোট মৌলিক ডিজিট, মোট মৌলিক ডিজিট। যেহেতু ডেসিমেলের মোট মৌলিক ডিজিট ছিল 10টা, সেজন্য এটার বেস হচ্ছে 10। তাহলে বাইনারির মোট মৌলিক ডিজিট কয়টা বলতো দেখি, কে বলতে পারে? বাইনারির মোট মৌলিক ডিজিট কয়টা? বাইনারির মোট মৌলিক ডিজিট তাহলে কয়টা হবে? আমি কি পিছনে পড়ে গেছি নাকি? বাইনারির মোট মৌলিক ডিজিট কয়টা হবে বলো তো? বাইনারিতে মোট মৌলিক ডিজিট কয়টা হবে? হ্যাঁ 2 হবে। তাসনিম প্রভা, গুড, 2 হবে। মুস্তাকিম, গুড, 2 হবে। বুঝতে পারছি ভাইয়া। মিথিলা উপমা, হ্যাঁ 2 হবে, ভেরি গুড। তাহলে অক্টালের হবে 8, আর হেক্সাডেসিমেলের হবে 16। তাহলে আমরা বাইনারিতে যদি 2টা ব্যবহার করতে পারি, আমরা দেখো ডেসিমেলে যেহেতু 10টা ব্যবহার করতেছিলাম, আমরা এটা একটা নতুন স্লাইড নেই, যে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল। এই ডেসিমেলে আমরা ব্যবহার করতে পারি 10টা, বাইনারিতে ব্যবহার করতে পারি 2টা, অক্টালে ব্যবহার করতে পারি 8টা, হেক্সাডেসিমেলে ব্যবহার করতে পারি 16টা। তাইলে দেখো ডেসিমেলে যেহেতু 10টা ব্যবহার করতে পারতাম, সেখান থেকে আমরা লিখতে পারতাম 0 1 2 3 4 5 6 7 8 9। এই যে দেখো 10 এর জন্য 0 থেকে 9 পর্যন্ত, 10 এর জন্য কত পর্যন্ত? তাইলে বলতে পারি 0 থেকে 9 পর্যন্ত। কত পর্যন্ত? 0 থেকে 9 পর্যন্ত। বাইনারিতে যেহেতু 2টা ডিজিট ব্যবহার করা যাবে, তাহলে একটা 0 আর একটা 1, এই যে মোট কয়টা হয়ে গেল? 2টা। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি 0 এবং 1, 0 এবং 1। অক্টালে যেহেতু আমরা 8টা ডিজিট ব্যবহার করতে পারি, অক্টালের ক্ষেত্রে যেহেতু আমরা 8টা ডিজিট ব্যবহার করতে পারি, সেহেতু অক্টালে কত পর্যন্ত লিখতে পারবো? নেট প্রবলেম করে কেন? না নেট প্রবলেম করে না, নেট ঠিকই আছে, আমার এখানে চলতেছে, তার মানে নেট ঠিক আছে। আচ্ছা, তাহলে যেহেতু 8, সেহেতু আমরা কত পর্যন্ত লিখতে পারবো? দেখো 8টা লিখি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা
8টা। ওই যে দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে আমরা কত পর্যন্ত লিখতে পারছি? 0 থেকে 7, 0 থেকে 7। হেক্সাডেসিমেলে যেহেতু আমরা 16টা লিখতে পারছি, আবারও একটু মনে করায় দেই, বেস মানে কি? মৌলিক, মুঠ মৌলিক প্রতীক। মুঠ কি? মুঠ মৌলিক। এই দুটো কথা মনে রাখলেই হবে। মুঠ মৌলিক প্রতীক, বেস মানে হচ্ছে মুঠ মৌলিক প্রতীক। তাহলে আমরা 16 পর্যন্ত লিখতে পারবো। 0 1 2 3 4 5 6 7 8 9। 9 এর পরে তাহলে কি আসবে? 10 11 12 13 14 15। এই যে দেখো টোটাল 16টা হলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে এই জন্য এটার বেস হচ্ছে 16। কিন্তু দেখো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলতেছি, এটা কি হবে? মুঠ মৌলিক প্রতীক হবে। কি হবে? মুঠ মৌলিক প্রতীক। মুঠ মৌলিক হইতে হবে। কি হইতে হবে? মৌলিক। এখন দেখো এই 10 কি মৌলিক, 11 কি মৌলিক, 12 কি মৌলিক, 13 কি মৌলিক, 14 কি মৌলিক, 15 কি মৌলিক? একটু বলো তো এগুলা কি মৌলিক কিনা? 10 11 12 13 14 15 এগুলা কি মৌলিক কিনা একটু বলো তো? এগুলা কি মৌলিক কিনা বলো? 10 11 12 13 14 এগুলা কি মৌলিক কিনা বলো? হ্যাঁ মুস্তাকিম, মৌলিক না। ইন্নি মৌলিক হবে কেন? ইন্নি জি ভাইয়া লেখছো কেন? কোনটার জন্য জি ভাইয়া লেখছো বুঝি নাই। এটা মৌলিক হবে কেন? দেখো মৌলিক মানে কি, তার সাথে কারো চেহারা মিলা যাবে না। দেখো 10 এর সাথে কারো চেহারা মিলে যায় কিনা? এই যে 1 আর 0 চেহারা মিলে যায়। 11 সাথে দেখো 1 এর চেহারা মিলে যায়। 12 সাথে 1 আর 2 এর চেহারা মিলে যায়। তাহলে মৌলিক হবে কেন? এগুলা মৌলিক না। ভেরি গুড। যেহেতু মৌলিক না, সেই তো আমাদের কাজ করতে হবে কি, এগুলাকে মৌলিক বানায় নিতে হবে। আর মৌলিক বানানোর জন্য এই 10 কে লেখে এ, 11 কে লেখা হয় বি, 12 কে লেখা হয় সি, 13 কে লেখা হয় ডি, 14 কে লেখা হয় ই এবং 15 কে লেখা হয় এফ। এখন মৌলিক হয়েছে কিনা বলতো? এখন মৌলিক হয়েছে কিনা একটু বলতো? এইগুলার পরিবর্তে যে আমরা এই সংখ্যাগুলা লিখলাম, অর্থাৎ আমার এই বক্সের ভিতরে যা আছে তা আমি আর লিখবো না। আমরা কি লিখবো? 10 না লিখে লিখবো হচ্ছে এ বি সি ডি ই এফ। এখন কি মৌলিক হয়েছে কিনা দেখো। এ এর সাথে কারো চেহারা মিলে? মিলে না। বি এর সাথে কারো চেহারা মিলে? মিলে না। সি এর সাথে কারো মিলে না। ডি এর সাথেও মিলে না, ই এর সাথেও মিলে, এফ এর সাথেও মিলে না। যেহেতু মিলে না তাইলে এরা মৌলিক। এই জন্য আমরা মৌলিক করার জন্য এ বি সি গুলা আনছি। অনেকেই প্রশ্ন করতে পারো যে এবিসি কেন আনছি? এবিসি আনছি হচ্ছে মৌলিক করার জন্য। কারণ 10 হইলে সেটা মৌলিক হয় না, কিন্তু এ হইলে মৌলিক হয়। সেহেতু আমরা মৌলিক করার জন্য আমরা এটাকে এফ পর্যন্ত আনছি। নামাজের সময় হয়েছে, আমরা শেষ করে দিব। এইটুকু বুঝছো কিনা বলো? হয়েছে এবার মৌলিক। এশা, ঈশা মৌলিক হয়েছে। হ্যাঁ আচ্ছা জি ভাইয়া হয়েছে এবার মৌলিক। ঠিক আছে, এটুকু বুঝছো কিনা বলো? ক্লাস বুঝছো কিনা? 4 8 9 মৌলিক না কেন? এই সুমাইয়া তাসনিম, 4 8 9 মৌলিক নাই কেন বলো? 4 সুমাইয়া তাসনিম তুমি বলো, এই 4 8 9 কেন মৌলিক না? 4 8 9 এর মতো চেহারা কি আর কারো আছে? আর কারো নাই। সেহেতু এরা মৌলিক। বুঝতে পারছি সুহেল রানা। ছেলেগুলা কমেন্ট করলে আমার খুব ভাল লাগে। ছেলে একদম নাই বললেই চলে। নাম্বার সিস্টেম কি? নাম্বার সিস্টেম নাকি? হ্যাঁ মা বাবার আদরের রাজকন্যা। রাজকন্যা মনে হয় ঘুম থেকে উঠে আসছে এই জন্য বলতেছে। ওকে ক্লিয়ার। ছেলেগুলা কই রে? এই যে পাইছি আরেকটা, হুসাইন আহমেদ। জি ভাইয়া। মাহিন, মাহিন তোমার কিন্তু তুমি ক্লাস করা বাদ দিয়ে অতিরিক্ত কমেন্ট করতেছো, তোমাকে মাইট দেওয়া হবে। ওকে মৌলিক সংখ্যার কথা বলছে এরা। না মৌলিক সংখ্যা না রে বাবা, মৌলিক সংখ্যা না, মৌলিক প্রতীক। মৌলিক সংখ্যা না, তোরা এত বুঝিস না। মৌলিক সংখ্যা না, মৌলিক প্রতীক। মানে চেহারা না মিললে হলো। ওই যে 2 দ্বারা ভাগ যায় বা কোনো সংখ্যা দ্বারা ভাগ যায়, এই সব কথাবার্তা না। কোয়েল নন্দী আনফরচুনেটলি এখন থেকে বাবা ইনশাল্লাহ। আচ্ছা ক্লাস কেমন হয়েছে বলো তো?
এই যে আল কোরআনের সৈনিক ছেলে, ছেলে দেখলে আমার খুব ভালো লাগে, এরা খুব ভালো সুন্দর সুন্দর কমেন্ট করে। ছেলেগুলা বেশিরভাগ মেয়ে, এই মেয়েগুলার ভিড়ে কয়েকটা ছেলে পাইলে ভালো লাগে। মাহিন ইসলাম ক্লিয়ার। আচ্ছা ক্লাস কেমন লাগছে একটু বলো তো, অনেস্টলি বলবা ভাইয়ার ক্লাস কেমন লাগছে। যদি ভালো হয় তাহলে ভাইয়া ক্লাস নিবে, নয়তো ভাইয়ার পরিবর্তেও ভাইয়া আসবে, কোনো সমস্যা নাই। অনেক ভালো হয়েছে ভাইয়া, কোয়েল নন্দী থ্যাংক ইউ। মাহিন সরি, ঠিক আছে মাহিন, তুমি মনোযোগ দিয়ে ক্লাস করবা ভাইয়া, তুমি ভালো কমেন্ট করছো অনেক দেখলাম, তুমি ভালো বুঝছো, কিন্তু তুমি কমেন্ট বেশি করলে তো ক্লাসে মনোযোগ দিতে পারবা না। কমেন্টটা একটু অস্থির হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া মুস্তাকিম, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে এশা, অনেক ভালো লাগলো ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ, অনেক বেশি ভালো ছিল ক্লাসটা। ওকে আচ্ছা, নোট করছো কি না বলো, নোট করলে অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে সেই ভাইয়া। আচ্ছা এত ফান দিস না রে ভাই, ফান দিস না, তোরা একটু সমালোচনাও করিস, সমালোচনা না করলে আরো বেটার ক্লাস পাবি না, সমালোচনা করতে হবে। ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তাহলে আমরা শেষ করে দিব, আজান যেহেতু পড়তেছে শেষ করে দিব। হ্যাঁ ভাইয়ার নাম কি? আচ্ছা আচ্ছা, আমার নামই পরিচয় দেওয়া হলো না। আচ্ছা শেষে আমি একটু পরিচয় দিয়ে দিই, শেষে পরিচয় দিয়ে দিই। যারা শেষ পর্যন্ত ক্লাস করবে না, আনফরচুনেটলি আমাদেরকে লিভ নিতে হবে, যেহেতু কালকে পরিচয় দিব। যা কালকে পরিচয় দিব, আজকে আজান পড়ে গেছে, শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আগামী ক্লাসে আবারও দেখা হবে।